আগামী সপ্তাহে দেশে শুরু হচ্ছে ফাইজার ও সিনোফার্মার টিকার প্রয়োগ। রোববার চীন থেকে এসেছে মোট 11 লাখ ডোজ টিকা। ভারতে করোনায় একদিনে প্রায় 4,000-এর মৃত্যু। 2 মাস পর সর্বনিম্ন শনাক্তের রেকর্ড। যুক্তরাজ্যে বাড়ছে লকডাউন। মিয়ানমারের নেপিদোতে আজ শুরু হচ্ছে সূচির বিচার শুনানি। দুর্নীতি ও করোনা স্বাস্থ্যবিধি অমান্য সহ 5 অভিযোগ। আমন্ত্রণ আন্তর্জাতিক খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন পূর্ব পশ্চিমে। আপনাদের সাথে আছি আমি আলী আশরাফ। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। চীনের সিনোফার্মা ও ফাইজার বায়োএনটেকের টিকা আগামী সপ্তাহ থেকে দেশে প্রয়োগ শুরু হবে। সকালে একথা জানান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডাক্তার খুরশিদ আলম। এর আগে গতকাল চীনের উপহার সিনোফার্মের আরও 6 লাখ ডোজ করোনা টিকা আসে বাংলাদেশে। একই সাথে সিরিঞ্জ, ভেন্টিলেটর, মাস্ক সহ আরও বেশ কিছু চিকিৎসা উপকরণ পাঠিয়েছে চীন। এর আগেও 5 লাখ ডোজ টিকা উপহার দেয় চীন। নতুন 6 লাখ সহ সিনোফার্মের এই 11 লাখ ডোজ টিকা পাবেন 5.5 লাখ মানুষ। এর আগে গত 7 জুন কোভ্যাক্সের মাধ্যমে পাওয়া ফাইজারের 1 লাখ ডোজ টিকা ঢাকায় আসে। বিশ্বে একদিনে করোনায় 8,300 মানুষের মৃত্যু হয়েছে। নতুন শনাক্ত 2,90,000। এ নিয়ে বিশ্বে করোনায় মোট প্রাণহানি ছাড়িয়েছে 38,18,000। এ পর্যন্ত আক্রান্ত 17,66,00,000-এর বেশি। 24 ঘন্টায় সর্বোচ্চ 3,921 জনের মৃত্যু হয়েছে ভারতে। সেখানে নতুন শনাক্ত হয়েছে 70,000 রোগী। 1 এপ্রিলের পর রোববার সর্বনিম্ন সংক্রমণ হয় ভারতে। বিস্তার কমে আসায় কিছু নিষেধাজ্ঞা শিথিল হলেও 21 জুন পর্যন্ত লকডাউন জারি রাখবে হরিয়ানা। সংক্রমণ কমায় ভারতের রাজধানী দিল্লিতে চলমান বিধিনিষেধ শিথিল করছে সরকার। 17 জুন থেকে ওড়িশা রাজ্যে লকডাউন তুলে নেওয়া হচ্ছে। সংশোধনের পর মহারাষ্ট্রে এ পর্যন্ত করোনায় মোট মৃতের সংখ্যা 1,08,000-এ দাঁড়িয়েছে। দিল্লির বিধিনিষেধ শিথিল করা হলেও তেলেঙ্গানা, ঝাড়খণ্ড ও নাগাল্যান্ডে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত লকডাউন থাকবে বলে জানানো হয়েছে। রাজস্থান ও বিকানের রাজ্যে বাড়ি বাড়ি যে ভ্যাকসিন দেওয়ার কর্মসূচি চালু করেছে প্রাদেশিক সরকার। এদিকে বিশ্বে একদিনে দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু হয়েছে ব্রাজিলে। সেখানে মারা গেছে 1,118 জন। ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণ বাড়ায় 21 জুন পর্যন্ত বিধিনিষেধ বহাল রাখার ঘোষণা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। এদিকে যুক্তরাষ্ট্রে 1 বছরেরও বেশি সময় পর একদিনে সর্বনিম্ন 5,000 মানুষের করোনা শনাক্ত হয়েছে। মারা গেছে 99 জন। 1 জুলাই থেকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদিত ভ্যাকসিনগুলির 2 ডোজ নেয়া পর্যটকদের প্রবেশে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে দক্ষিণ কোরিয়া। লুৎফা ফৌজিয়া, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দরিদ্র দেশকে 100 কোটি ডোজ করোনা টিকা সরবরাহে প্রতিশ্রুতিবদ্ধ জি7-এর নেতারা। একে বিশ্বে করোনা টিকা কর্মসূচির প্রক্রিয়ায় আরেকটি বড় পদক্ষেপ বলে মন্তব্য করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। এদিকে 2022 সালের মধ্যে টিকা সরবরাহের কথা বলা হলেও স্পষ্ট সময়সীমা চেয়েছে ইউনিসেফ। 3 দিনের জি7 সম্মেলনের আলোচ্য বিষয় ছিল করোনা মহামারী, বিশ্বব্যাপী এর টিকা কর্মসূচি, জলবায়ু পরিবর্তন ও বাণিজ্য। রোববার জি7-এর চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে সংবাদ সম্মেলনে আসেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। তিনি জানান, পরিকল্পনা মতোই গরিব দেশগুলোকে টিকা সরবরাহে বদ্ধপরিকর জোটের নেতারা। 1 সপ্তাহ আগে বিশ্বব্যাপী 2022 সালের মধ্যে করোনা টিকা সরবরাহে মিত্রদের প্রতি আহ্বান জানাই। আজ ঘোষণা করছি, কোভ্যাক্সের মাধ্যমে বা সরাসরি অনুন্নত দেশগুলোকে 100 কোটি ডোজ করোনা টিকা সরবরাহে জি7-এর নেতারা প্রতিশ্রুতিবদ্ধ, যার মধ্যে 10 কোটি দেবে যুক্তরাজ্য। আর এটি বিশ্বব্যাপী টিকা কর্মসূচিতে আরেকটি বড় পদক্ষেপ। এছাড়া জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে সহায়তা $10,000 কোটি বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন জি7-এর নেতারা। এছাড়া আছে 4 কোটির বেশি মেয়ে শিশুকে স্কুলে পাঠানো সহ গ্লোবাল পার্টনারশিপ ফর এডুকেশনের আওতায় সব শিশুর শিক্ষা ব্যবস্থা নিশ্চিতে অন্তত $275 কোটি সহায়তা।
এর আগে শনিবার চীনের আধিপত্য রুখতে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের বিকল্প হিসেবে একটি বৈশ্বিক অবকাঠামো পরিকল্পনার ঘোষণা দেয় উন্নত অর্থনীতির 7 বড় দেশের জোট G7। এর পরের দিন রোববার করা হুঁশিয়ারি দেয় বেইজিং। এক বিবৃতিতে তারা জানায়, কয়েকটি দেশের ছোট একটি গ্রুপ বিশ্বের ভাগ্য নির্ধারণ করবে সেই দিন আর নেই। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। 2039 সাল নাগাদ উড়োজাহাজের যাত্রী সংখ্যা 850 কোটি ছাড়িয়ে যাবে বলে আশা করছে আন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থা IATA। সংস্থাটির ধারণা, আগামী 20 বছরে এই খাতের যাত্রী বাড়বে দ্বিগুণেরও বেশি। এদিকে এরই মধ্যে দীর্ঘমেয়াদে ঘুরে দাঁড়ানোর প্রস্তুতি নিচ্ছে বিভিন্ন আন্তর্জাতিক উড়োজাহাজ কোম্পানি। করোনা মহামারীর ধাক্কায় সবচেয়ে বেশি বিপর্যস্ত আকাশপথে যাত্রী পরিবহন। আন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থা IATA বলছে, 2023 সালের আগে উড়োজাহাজের যাত্রী সংখ্যা মহামারী পূর্ব অবস্থায় ফেরার সম্ভাবনা নেই। তবে আগামী 20 বছরে মোট যাত্রী সংখ্যা দ্বিগুণেরও বেশি ছাড়িয়ে যাওয়ার ধারণা প্রতিষ্ঠানটির। করোনার সময়ে অর্থ সাশ্রয় করতে উড়োজাহাজ কেনা কমিয়ে দিয়েছিল বিশ্বের বিভিন্ন এয়ারলাইন্স। তাই গ্রাহক বৃদ্ধি সহ পুনরায় বিমান যোগাযোগ চালু হলে সেটি নিঃসন্দেহে উড়োজাহাজ নির্মাতাদের জন্য সুখবর। এরই মধ্যে এয়ারবাস তাদের সর্বাধিক বিক্রিত উড়োজাহাজ A320-র উৎপাদন বৃদ্ধির উদ্যোগ নিয়েছে। 2023 সাল নাগাদ রেকর্ড উৎপাদনের আশায় কোম্পানিটি। এদিকে বোয়িং বলছে, 2039 সাল নাগাদ এয়ারলাইন্সগুলোর প্রয়োজন হবে 43,110টি নতুন উড়োজাহাজ, যা বর্তমানের চেয়ে দ্বিগুণেরও বেশি। এর মধ্যে শুধু এশিয়া অঞ্চলে 40% উড়োজাহাজের প্রয়োজন হবে। কনসাল্টিং ফার্ম অলিভার ওয়েম্যানের এক গবেষণা বলছে, ভবিষ্যতে যুক্তরাষ্ট্র ইউরোপের তুলনায় এশিয়া ও মধ্যপ্রাচ্যে উড়োজাহাজের চাহিদা বেশি বৃদ্ধি পাবে। ইফাতারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মিয়ানমারের রাজধানী নেপিদোতে আজ শুরু হচ্ছে দেশটির ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সুচির বিচার শুনানি। অবৈধভাবে অকিটকি কেনা, করোনা স্বাস্থ্যবিধি অমান্য করে নির্বাচনী প্রচার চালানো, দুর্নীতিসহ সুচির বিরুদ্ধে আনা 5টি অভিযোগের শুনানি হওয়ার কথা রয়েছে আজ। অভিযোগ প্রমাণ হলে সুচির আজীবন কারাদণ্ড হতে পারে। একই সাথে চূড়ান্তভাবে অবসান হতে পারে তার রাজনৈতিক ক্যারিয়ারের। গত 1 ফেব্রুয়ারি সুচির নেতৃত্বাধীন গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে উৎখাত করে মিয়ানমারের সামরিক শাসন জারি করে সেনাবাহিনী। আটক করা হয় সুচি ও তার দল NLD-র শীর্ষ নেতাদের। অভ্যুত্থানের প্রতিবাদে বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর মধ্যে চলা সংঘর্ষে মারা গেছে 850 জনের বেশি মানুষ। ভারতের কেন্দ্রীয় সরকারের গঠন করে দেওয়া রাম মন্দির ট্রাস্টের বিরুদ্ধে ভূমি জালিয়াতির অভিযোগ উঠেছে। রোববার সমাজবাদী পার্টি এবং আম আদমি পার্টির অভিযোগ, এই বছরের মার্চে অবৈধ ভূমি হস্তান্তর চুক্তিটি সম্পন্ন হয়। অভিযোগে বলা হয়েছে, এক ব্যক্তির কাছ থেকে 2 কোটি রুপিতে একটি জমি কিনে 2 ব্যবসায়ীর মাধ্যমে কয়েক মিনিট পরই ওই জমিটি ট্রাস্টের কাছে 18 কোটি 50 লাখ রুপিতে বিক্রি করা হয়। তবে এই অভিযোগ অস্বীকার করেছে মন্দির নির্মাণ কর্তৃপক্ষ। সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী অযোধ্যায় রাম মন্দির নির্মাণ করতে 2020 সালের ফেব্রুয়ারিতে শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট গঠন করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার। রায়ে এই ট্রাস্টকে 70 একর জমি প্রদান করা হয়। আর 15 সদস্যের ট্রাস্টের 12 জনকেই মনোনীত করেছে কেন্দ্রীয় সরকার। অবসান হলো ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দীর্ঘ 12 বছরের শাসনের। রোববার ভোটের মাধ্যমে নতুন সরকারের অনুমোদন দেয় দেশটির পার্লামেন্ট। এদিকে জাতিকে ঐক্যবদ্ধ করার অঙ্গীকার করেছেন দেশটির নতুন প্রধানমন্ত্রী নাফতালি বেনেট। ইসরায়েলের 120 আসনের পার্লামেন্ট নেসেটে নতুন সরকার গঠনে হয় ভোটাভুটি। নেতানিয়াহুর পক্ষে ভোট পড়ে 59টি, আর নতুন জোট সরকার গড়ার পক্ষে ভোট পড়ে 60টি। এর মধ্য দিয়ে অবসান হলো নেতানিয়াহুর 12 বছরের শাসনামলের। জোট সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন ডানপন্থী ইয়ামিনা দলের প্রধান নাফতালি বেনেট। 2023 সালের সেপ্টেম্বর পর্যন্ত দায়িত্ব পালন করবেন তিনি। 2 বছরে 4টি নির্বাচন দেশকে অচল করেছে। এখন আমরা নতুনভাবে শুরু করব। বিভক্ত দেশকে একত্রিত করার অঙ্গীকার করছি। আমাদের সরকার মানুষের জন্য কাজ করবে। শিক্ষা ও স্বাস্থ্য খাতে সংস্কার সহ আমলাতান্ত্রিক জটিলতাও কমানো হবে। মোট 4 বছর মেয়াদের বাকি 2 বছরের জন্য বেনেট প্রধানমন্ত্রীর দায়িত্ব হস্তান্তর করবেন ইয়েশ আতিদ দলের নেতা ইয়ার লাপিদকে।
তবে নতুন সরকার নিয়ে খুব একটা আশাবাদী নন ফিলিস্তিন নেতারা। হামাসও সাফ জানিয়েছে নতুন সরকারের ক্ষেত্রে তাদের অবস্থানের কোনো পরিবর্তন হবে না। তাদের মতে নেতানিয়াহু ও বেনেতের মধ্যে তেমন কোনো পার্থক্য নেই, কারণ বেনেত নিজেও উগ্র ডানপন্থী হিসেবে পরিচিত। ফিলিস্তিন রাষ্ট্রের ধারণা প্রত্যাখ্যান করেন তিনি। এক্ষেত্রে নিজেকে নেতানিয়াহুর থেকেও কট্টর হিসেবে দাবি করেন বেনেত। নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সাদিয়া ফ্রেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আফ্রিকার দেশ ঘানায় ড্রোনের মাধ্যমে সরবরাহ করা হচ্ছে করোনার টিকা। যুক্তরাষ্ট্রের মেডিকেল পণ্য সরবরাহকারী একটি প্রতিষ্ঠানের মাধ্যমে পাঠানো হচ্ছে টিকা। প্রত্যন্ত অঞ্চলে টিকা সরবরাহে সড়কপথের চেয়ে সহজ মনে করা হচ্ছে ড্রোন ব্যবহারকেই। পশ্চিম আফ্রিকার দেশগুলোর প্রত্যন্ত গ্রামাঞ্চলে ড্রোনের মাধ্যমে বিভিন্ন রোগের টিকা সরবরাহে কাজ করছে যুক্তরাষ্ট্রের মেডিকেল পণ্য ডেলিভারি প্রতিষ্ঠান জিপলাইন। 2019 সাল থেকে ঘানার সীমান্তবর্তী গ্রামে প্রায় 5 লাখ মেডিকেল পণ্য সরবরাহ করেছে প্রতিষ্ঠানটি। এবার করোনার টিকা সরবরাহে কাজে লাগানো হচ্ছে একই প্রযুক্তি। প্রত্যন্ত অঞ্চলে দ্রুত টিকা পাঠাতে লজিস্টিক প্রতিষ্ঠান ইউপিএস এবং জিপলাইনের সঙ্গে চুক্তি করেছে ঘানার স্বাস্থ্য মন্ত্রণালয়। চুক্তি অনুযায়ী ড্রোনের মাধ্যমে 25 লাখ টিকা সরবরাহের কাজ শুরু হয়েছে এরই মধ্যে। সড়কপথে টিকা সরবরাহ করা থেকে ড্রোনে করে টিকা সরবরাহ করা তুলনামূলক সহজ ও সস্তা। আকাশপথে কোনো ট্রাফিকের সম্মুখীন হতে হয় না, একই সাথে সময়ও বাঁচবে। এর ফলে দ্রুত প্রত্যন্ত অঞ্চলগুলোতে প্রয়োজনীয় টিকা সরবরাহ নিশ্চিত করা সম্ভব। টিকা সরবরাহের কাজে 40টি ড্রোন ব্যবহার করছে জিপলাইন। এখন পর্যন্ত সরবরাহ করা হয়েছে 25,000 ডোজ টিকা। আমরা চাই সব বাধা পেরিয়ে সকলে সুরক্ষিত থাকুক। সেই জন্যই মহামারী নিয়ন্ত্রণে নিশ্চিত করছি ঘানার সকলে যাতে করোনার টিকা গ্রহণ করে। এর আগে যুক্তরাষ্ট্র ও রুয়ান্ডায় ড্রোন ব্যবহার করে পোলিও, ইয়েলো ফিভার ও অন্যান্য রোগের টিকা সরবরাহ করেছে জিপলাইন। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। পূর্ব পশ্চিম শেষ করব, তার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। আগামী সপ্তাহে দেশে শুরু হচ্ছে ফাইজার ও সিনোফার্মা টিকার প্রয়োগ। রোববার চীন থেকে এসেছে মোট 11 লাখ ডোজ টিকা। ভারতে করোনায় একদিনে প্রায় 4,000-এর মৃত্যু। 2 মাস পর সর্বনিম্ন শনাক্তের রেকর্ড। যুক্তরাজ্যে বাড়ছে লকডাউন। মিয়ানমারের নেপিদোতে আজ শুরু হচ্ছে সূচির বিচার শুনানি। দুর্নীতি ও করোনা স্বাস্থ্যবিধি অমান্য সহ 5 অভিযোগ। এই ছিল পূর্ব পশ্চিমে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।